জি আপু ওকে আমরা শুরু করি। চা কফি নিছেন, একটু ব্রেক নিছেন, ফাইন আমরা এখন শুরু করি। With your concentration আমরা এখন RH নেগেটিভ প্রেগন্যান্সি করব। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষাতে আসে এবং এটা শুধুমাত্র আপনার পরীক্ষার জন্য না, আপনার লাইফ লং প্র্যাকটিসের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভলিউমটা একটু প্লিজ বাড়ালে ভালো হবে। আপনি না আপু জি ওকে। তাহলে হচ্ছে বেসিক লেকচার কি করতে হবে? আমাদের হচ্ছে প্যাথোফিজিওলজিটা আমাদের বলতেছে এটা ম্যানেজমেন্টের জন্য খুবই ভলিউমটা কম যাচ্ছে। জি আপু একটু ভলিউমটা বাড়ালে ভালো হতো। শোনা যায়? এখন শোনা যায়? জি ধন্যবাদ। আচ্ছা আপু আচ্ছা আমি তো এক পাশ থেকে বুঝতে পারি না, কোনো যদি প্রবলেম হয় আপনারা আমাকে একটু কাইন্ডলি একটু বলেন। হ্যাঁ, কারণ অনেক সময় দেখা যায় যে স্ক্রিন হয়তো শেয়ার হচ্ছে না। আমাদের সামনে যারা আছে তারা বলতে পারে, কিন্তু আপনারা যারা হচ্ছে এখানে ক্লাস করতেছেন অনলাইনে আমরা বুঝতে পারি না। একটু বললেন, ঠিক আছে? ওকে থ্যাংক ইউ আপু। আচ্ছা তাহলে এই কাদেরকে আমরা করব? এটা আরএইচ নেগেটিভ প্রেগন্যান্সির মধ্যে কিভাবে দেখব? একটা হচ্ছে যাদের এডিও সিস্টেমে আরএইচ সিস্টেম ইজ মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্টিজেন ফাউন্ড অন রেড ব্লাড সেল এন্ড ডি অ্যান্টিজেন আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্টিজেন অফ দ্য আরএইচ সিস্টেম। আমরা এ বি সি ডি এগুলো বলছি না, আমরা এ বি ও ডি। ডি হচ্ছে কি সবথেকে ইম্পর্টেন্ট। তাছাড়া আছে কি কেল ডাফ অ্যান্টিকে এগুলো আছে কিন্তু। হ্যাঁ, তো এগুলো থাকলে আমাদের হচ্ছে কি আরএইচ নেগেটিভ দিতে হবে, বাট ডি থাকলে আমাদের ডি হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট একটা অ্যান্টিজেন। আরো যেগুলো আছে সেগুলো আমাদের এই মুহূর্তে দরকার নাই। এই মুহূর্তে এটা জানতে হবে যে ডিটা হচ্ছে কি সবথেকে ইম্পর্টেন্ট আরএইচ সিস্টেমের অ্যান্টিজেন। আচ্ছা 15% মাদার আর আরএইচ নেগেটিভ। ওকে 15% মাদার হচ্ছে কি আরএইচ নেগেটিভ। আরএইচ নেগেটিভ মাদারটা ডেলিভার করে যদি আরএইচ পজিটিভ পায় সেক্ষেত্রে কি হয়? সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যদি আরএইচ নেগেটিভ মাদার, হ্যাঁ, বাপ হচ্ছে আরএইচ পজিটিভ। এখন বাচ্চা হলো আরএইচ পজিটিভ হয়ে গেল, তাহলে কি হবে? তাহলে হচ্ছে কি ওর তো মা নেগেটিভ, প্লাসেন্টা থেকে তো মা থেকে বাচ্চার কাছে আসছে না ব্লাড। তো এখানে কি হবে? ওখানে হচ্ছে কি ফিটাল ব্লাডের রেসলার মধ্যে একটা হচ্ছে লিকিং হবে। লিকিং করার জন্য কি হবে? ওই অ্যান্টিডিটা অ্যান্টি আইজিজি অ্যান্টিবডি ফর্ম করে ফেলবে। ওই ডি এর এগেইনস্টে একটা অ্যান্টিডি মানে নেগেটিভ ডি যেটা, হ্যাঁ, ওই বাচ্চার এখানে কি হবে? একটা অ্যান্টিডি একটা ফর্ম করবে মায়ের শরীরে। মায়ের শরীরে ফর্ম করলে কি হবে? লেটার প্রেগন্যান্সিতে এটা প্লাসেন্টা ক্রস করে বাচ্চা হেমোলাইসিস করতে পারে। এবং এটা পরবর্তী প্রেগন্যান্সিতে বেশি হলেও ফার্স্ট প্রেগন্যান্সিতে কি হলো? এটা অ্যান্টিডি ফর্ম করে থেকে গেল মায়ের শরীরে, হ্যাঁ। পরবর্তী প্রেগন্যান্সিতে কি হতে পারে? বাচ্চা হেমোলাইসিস হয়ে যেতে পারে। কিন্তু তার মানে এই না যে এই প্রেগন্যান্সিতে কিছু হবে না। এই প্রেগন্যান্সিতেও কিন্তু আপনার লিকিং এর জন্য আপনার এটাও হেমোলাইসিস এই প্রেগন্যান্সিতে মানে যে প্রেগন্যান্সিতে কন্টিনিউ করতেছে এই প্রেগন্যান্সিতেও হতে পারে। বাট নরমালি কি হয়? সেকেন্ড প্রেগন্যান্সিতে বেশি হয়। কারণ কি ওই যে অ্যান্টিবডিটা থেকে যায় যে শরীরে মায়ের, এজন্য হচ্ছে এটা হয়। প্রিভেনশন আমরা কি করতে পারি? প্রিভেনশন হচ্ছে কি এটা খুব ইম্পর্টেন্ট। এটা মনে রাখেন, আমরা তো কি জানি যে বাচ্চা হওয়ার সাথে সাথে আমরা 72 ঘন্টার মধ্যে আইএল ইনজেকশন দিয়ে দিব, অ্যান্টিডি দিয়ে দিব, তাই না? রাইট। কিন্তু আমরা প্রোফাইলেক্টিক অ্যান্টিডিও দিতে পারি। আপনি যদি আগে থেকেই জানেন যে মায়ের অ্যান্টিডি নেগেটিভ মানে মা হচ্ছে আরএইচ নেগেটিভ মাদার, তাকে আমরা প্রোফাইলেক্সিস হিসেবে আমরা কি করতে পারি? যারা নন সেনসিটাইজ মানে কি আগে কখনো দেওয়া হয়নি ফার্স্ট প্রেগন্যান্সিতে আসলে যত নন সেনসিটাইজ মাদার আছে এবং আচ্ছা যত মা আসছে আপনার হচ্ছে কি বুকিং ভিজিটে যত প্রেগন্যান্ট মা আসবে সবাইকে আমার হচ্ছে ফার্স্ট ভিজিটে আমার আপনার ব্লাড গ্রুপিং প্লাস হচ্ছে আরএইচ টাইপিং করতে হবে, ঠিক আছে? এবং প্রত্যেকটা আরএইচ নেগেটিভ মাকে আমার অ্যান্টিডি টেস্ট করতে হবে। অ্যান্টিবডিটা হচ্ছে আরএইচ নেগেটিভ মাদারকে টেস্ট করতে হবে। এটা হচ্ছে ম্যান্ডেটরি ফার্স্ট ভিজিটে, ঠিক আছে? আচ্ছা যাদের হচ্ছে কি নন সেনসিটাইজ যাদের কখনো হয় নাই তাদেরকে আমরা কি দিব? প্রোফাইলেক্টিক হিসেবে আমরা 28 সপ্তাহ এবং 34 সপ্তাহ 28 এবং 34 সপ্তাহে আমরা হচ্ছে কি সিঙ্গেল ডোজ অ্যান্টিডি দিয়ে দিব। যদি সিঙ্গেল ডোজ দেই তাহলে হচ্ছে 28 সপ্তাহ 34 সপ্তাহে। আর সরি সিঙ্গেল ডোজ দিলে হচ্ছে 28 অথবা 34। আর যদি ডাবল ডোজ দেই তাহলে সেক্ষেত্রে আমরা 28 এবং 34 সপ্তাহে দিয়ে দিব। বুঝা গেছে? সিঙ্গেল ডোজ দিলে আমরা হয় 28 সপ্তাহে দিয়ে দিব না 34 সপ্তাহে দিব। যদি ডাবল ডোজ রেজিম দিতে চাই প্রোফাইলেক্সিস হিসেবে তাহলে 28 সপ্তাহে একটা অ্যান্টিডি দিব, 34 সপ্তাহে একটা অ্যান্টিডি দিব। বুঝা গেছে? কিন্তু আমরা কি করি? আমরা কিন্তু প্রোফাইলেক্সিস অ্যান্টিডি নেগেটিভ মাদার আপু নেগেটিভ যারা আমরা তো পজিটিভ দিব। হ্যাঁ সবাই নন সেনসিটাইজ যারা আগে কখনো পায় নাই, হ্যাঁ আসছে আগে কখনো পায় নাই, আপনার প্রথম প্রেগন্যান্সি এটা তার, ঠিক আছে? তাহলে তাদেরকে আমি প্রোফাইলেক্সিস হিসেবে 28 সপ্তাহ বা 34 সপ্তাহ আমরা দিতে পারি। যদি ডাবল ডোজ দিই একসাথে দুটো ডোজ দিয়ে দিব সেটা 28 সপ্তাহ দিতে পারি অথবা 34 সপ্তাহ দিতে পারি। আর যদি হচ্ছে ডাবল ডোজ হিসেবে দেই তাহলে 34 সপ্তাহ দিব 28 সপ্তাহ দিব। তারপরেও কিন্তু আমার বাচ্চা ডেলিভারি করে 72 ঘন্টার মধ্যে 500 করে আমার দিতে হবে কিন্তু আইএম, ঠিক আছে? বুঝা গেছে? এগুলো হচ্ছে প্রোফাইলেক্টিক ডোজ আর এটা হচ্ছে থেরাপিউটিক ডোজ। এখন আসি আমি এরকম কিছু রোগী পেয়েছি যাদের হচ্ছে গিয়ে আগে তারা ধরেন
অ্যান্টিটি দেয়নি, তারা জানেও না যে এটা দিতে হবে। আবার অনেকটা অ্যাবর্শন হয়েছে, এখন তারা কোনো ইনজেকশন দেয় নাই, কোনো কিছু না, তারা মনে করছে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, তাহলে আর এটার দরকার নেই। এক্ষেত্রে কি করবো? তাহলে আপনি যখন নেক্সট প্রেগন্যান্সিতে আসবে আপনার কাছে, আপনি বলে দিবেন তাদেরকে, কাউন্সেলিং করবেন যে নেক্সট প্রেগন্যান্সি হলে অবশ্যই তার যে আরএইচ নেগেটিভ আছে এটা 28 সপ্তাহে এবং 34 সপ্তাহে একটা হচ্ছে কি ওই যে অ্যান্টিটি পাবে। আমি ওকে যেটা প্রোফাইলেক্সিস আপু, প্রোফাইলেক্সিস যদি এইসব ক্ষেত্রে এইসব পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই প্রোফাইলেক্সিস দিতে হবে, এটা গাইডলাইনে আছে যে যারা জানে না বা যারা হচ্ছে কি কখনো মানে বুঝেই না এটা বিশেষ করে পেরিফেরির দিকে হয় বেশি, সেই ক্ষেত্রে আপনি 28 সপ্তাহে একটা দিতে পারেন অ্যান্টিটি, আর 34 সপ্তাহে একটা দিতে পারেন, অথবা আপনি 34 সপ্তাহে একসাথে ডাবল ডোজ দিয়ে দিতে পারেন, ঠিক আছে? অথবা আপনি যদি এই দুটো যদি দেন তাও কিন্তু আপনার 72 ঘন্টা পরে অ্যান্টিটি দিতে হবে। প্রোফাইলেক্সিস হিসেবে আপনি দিয়ে দিবেন 28 সপ্তাহে 34 সপ্তাহে দিয়ে দিবেন এইসব পেশেন্টের ক্ষেত্রে, কারণ ওর তো তাহলে আগে থেকে অ্যান্টিবডি তৈরি হয়ে আছে, পরের বাচ্চা তো তাহলে মিসক্যারেজ হয়ে যাবে, হেমোলাইসিস হয়ে যাবে বাচ্চা। বুঝে গেছে আপু? এইসব ক্ষেত্রে পেশেন্টকে অবশ্যই আপনি 28 সপ্তাহ থেকে অ্যান্টিটি দিবেন, অ্যান্টিটি দিয়ে দিবেন। আর যদি হচ্ছে 12 সপ্তাহের মধ্যে কোনো প্রসিডিউরস করতে হয় সেই ক্ষেত্রে আপনার অ্যান্টিটি দিতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে কি ডাবল ডোজ রেজিমে আমরা কখন দিতে পারি? 28 উইকসে অথবা আর হচ্ছে 34 উইকসে আমরা প্রোফাইলেক্টিক ডোজ দিতে পারি, এবং এগুলো ডিপেন্ড করবে হচ্ছে ডিপেন্ডিং অন লোকাল ফ্যাক্টর। অ্যান্টিটি প্রোফাইলেক্টিস আমরা কিভাবে করতে পারি? ওয়ান্স সেনসিটাইজ যদি হয়ে যায় দেন আবার হচ্ছে সেটা ইরিভার্সিবল, যদি একবার যদি সেনসিটাইজ হয়ে যায় তাহলে এটা ইরিভার্সিবল। আর কি হতে পারে যদি থার্ড এন্ড সেকেন্ড ট্রাইমেস্টারে আমরা যদি লার্জ ডোজ অ্যান্টিটি দেই তাহলে হচ্ছে করতে হয় কিন্তু এটা, যারা হচ্ছে কি আপনার অ্যান্টিটি দিবেন তাদেরকে আবার প্লেহট টেস্ট করে ফিটাল হেমোরেজের কোনো চান্সেস আছে কিনা এটা দেখতে হবে, ঠিক আছে? যত যদি 500 এর উপরে থাকে অ্যান্টিটি তাহলে সেই ক্ষেত্রে প্লেহট টেস্ট যদি 500 এর উপরে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে 10 ml করে করে ডোজটা বাড়ানো যায়। অ্যান্টিটি আপু আপনার কথা কিছু বোঝা যাচ্ছে না, কি বলছেন আপু? কিছু বুঝি না, আপনি টাইপ করে দেন, আপু চ্যাটে লিখে চ্যাট বক্সে লিখে দেন। আচ্ছা, তারপর হচ্ছে অ্যান্টি ইমিউনোগ্লোবিনটা আমরা হচ্ছে as soon as possible দিয়ে দিতে পারি, কারণ প্রোফাইলেক্সিস ডোজটা আমরা দিলামই। তারপর যখন বাচ্চা ডেলিভারি হবে তখন আমরা কি করব? তখন হচ্ছে উইদিন 72 আওয়ার্স আমরা আবার অ্যান্টি ইমিউনোগ্লোবিন দিয়ে দিব। হ্যাঁ, ডেলিভারি যদি হচ্ছে পজিটিভ হয় সেই ক্ষেত্রে আমার পজিটিভ যদি বাচ্চা হয় সেই ক্ষেত্রে আমার বাচ্চা যদি জীবিত থাকে অথবা বাচ্চা যদি স্টিল বার্থ হয়, যে ক্ষেত্রেই হোক না কেন আমাদের অবশ্যই 72 ঘন্টার মধ্যে অ্যান্টিটি দিতে হবে, ঠিক আছে? এনি টার্মিনেশন যদি থাকে, প্রেগন্যান্সি যদি কোনো টার্মিনেশন হয়, যদি মিসক্যারেজ হয়, জেস্টেশনাল মানে ইফ জেস্টেশন ইজ মোর দ্যান 12 উইকস এর পরে যদি কোনো জেস্টেশনে বাচ্চা মিসক্যারেজ হয়, যদি প্রেগন্যান্সি টার্মিনেশন হয়, যদি একটোপিক প্রেগন্যান্সি হয়, এক্সটার্নাল সেফালিক ভার্সন যদি আমরা করি, অ্যান্টিপার্টাম হেমোরেজিক হিস্ট্রি থাকে অথবা অ্যামনিওসেন্টেসিস, কোরিওনিক ভিলাস স্যাম্পলিং, যত কিছুই করি না কেন, ফিটাল ব্লাড স্যাম্পলিং, সবকিছুতেই আমার অ্যান্টিটি দিতে হবে। আপনি খোঁচা দিবেন মানেই হচ্ছে আপনার অ্যান্টিটি দিতে হবে বাচ্চা মাকে, ঠিক আছে? আপু আমরা তো জানতাম, এখন শোনা যাচ্ছে আপু? হ্যাঁ, তামিনা শোনা যাচ্ছে, বলেন। আমরা তো জানতাম যে ফার্স্ট প্রেগন্যান্সিতে অ্যান্টিটি প্রোফাইলেক্টিক না দিলেও হবে, যদি হিস্ট্রি অফ অ্যাবর্শন থাকে বা সেকেন্ড প্রেগন্যান্সি থেকে আমরা অ্যান্টিটি 28 উইকে একটা দিব, এরকম আমরা জানতাম। এখন কি তাহলে আমরা ফার্স্ট প্রেগন্যান্সিতে অ্যান্টিটি দিব? হ্যাঁ আপু, এটা হচ্ছে এটা আরসিওজি প্রটোকল, পুরো আরসিওজি তো প্রত্যেক 3 বছর পর পর আপনার চেঞ্জ হয়। আর আমরা কি টাইটার করে দিব না টাইটার ছাড়াই দিব? না, আপনি হচ্ছে কি নন সেনসিটাইজ যদি থাকে, একবার যদি সেনসিটাইজেশন হয়ে যায় তাহলে তো সে হয়ে গেল, কিন্তু আপনার ফার্স্ট প্রেগন্যান্সি যেহেতু নন সেনসিটাইজ সেটা জানেই না। আপনি হচ্ছে কি যখনই দেখবেন সে আরএইচ নেগেটিভ মাদার তাকে প্রোফাইলেক্টিক, এটা কিন্তু থেরাপিউটিক ডোজ না, প্রোফাইলেক্টিক হিসেবে আপনি 28 সপ্তাহে এবং 34 সপ্তাহে ডাবল ডোজে দিতে পারবেন। তারপর আমাদেরকে কি করব? সেনসিটাইজেশন ফার্স্ট প্রেগন্যান্সিতে হবে না। না, সেকেন্ড প্রেগন্যান্সিতে, প্রথম প্রেগন্যান্সিতে আমি ওকে 28 উইকে দিলাম, এখন সে সেকেন্ড প্রেগন্যান্সি নিয়ে আসছে, তখন কি তাকে আমি দিব? ডোজ দিতে পারেন, হ্যাঁ 34 সপ্তাহে দিতে পারেন। এটা হচ্ছে কনসিডার্ড, রিকমেন্ডেড না। কনসিডার্ড আর রিকমেন্ডেড মানে হচ্ছে আপনি কনসিডার করতে পারেন যে আমি তাকে একটা প্রোফাইলেক্টিক ডোজ আমি 34 উইকস একটা দিয়ে দিব, এটা আপনি কনসিডার করতে পারেন, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে রিকমেন্ডেড হচ্ছে নন সেনসিটাইজড, নন সেনসিটাইজ 34 সপ্তাহ। হ্যাঁ, একবার যদি সেনসিটাইজ হয়ে যায় তাহলে হচ্ছে কি আপনার এটা ইরিভার্সিবল। কিন্তু কাহিনী আছে, আপনার কিন্তু আবার হচ্ছে ওই যে টেস্ট করে দেখতে হবে যে সেনসিটাইজ করতে হবে না, ঠিক আছে? এটা কি করব? কি টেস্ট করব? ক্লিয়ার টেস্ট করবেন, টাইটার করবেন, ক্লিয়ার টেস্ট করবেন, ঠিক আছে? আচ্ছা, কাদেরকে আমরা দিব? ওই যে 12 সপ্তাহ পরে যত পরিমাণে মিসক্যারেজ আছে, টার্মিনেশন আছে, যত যাই কিছু হোক আমরা দিব। 12 সপ্তাহ আগে যদি কোনো আমরা টেস্ট করি, হ্যাঁ, যেটা আপনি হচ্ছে ফুটা করবেন, ইনভেসিভ প্রসিডিউর মানে কি আপনি ফুটাফাটি করতেছেন, ঠিক আছে? তাহলে অ্যামনিওসেন্টেসিস, সিভিএস,
ফিটাল ব্লাড স্যাম্পলিং, তারপর যদি এক্সটার্নাল সেফালিক ভার্সন করে আমরা 36 সপ্তাহে যদি ব্রিজ প্রেজেন্টেশন আছে, আপনি যদি ঘুরায় দিতে চান বাচ্চাকে 36 সপ্তাহে বা 37 সপ্তাহে যদি ঘুরায় দিতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যান্টিডি লাগবে। তারপর হচ্ছে কি যদি একটোপিক প্রেগন্যান্সি হয় সেক্ষেত্রে আপনার অ্যান্টিডি লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে, কোথায় কোথায় অ্যান্টিডি লাগবে আপনার, হ্যাঁ? ওকে, ইন্টারেস্টেড আসবে। আচ্ছা, যদি হচ্ছে কি যে ক্লিয়ার, যদি ইভেন্টটা যদি সেকেন্ড এন্ড থার্ড ট্রাইমেস্টারে হয় তাহলে লাস্ট ডোজ অ্যান্টিডি যদি আমি দেই, এবং এই ক্ষেত্রে কিন্তু আমার ক্লিয়ার টেস্ট করতে হবে যে আরবিসি প্রেজেন্ট আছে কিনা, হ্যাঁ? এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন দেখেন আমরা টেস্ট কি করব। All babies born with Rh negative mother should have cord blood taken at delivery time. বাচ্চা যখন আপনি ডেলিভারি করবেন সাথে সাথে কর্ড থেকে ব্লাড নেবেন, ব্লাড নিয়ে আপনি তিনটা টেস্ট করতে দিবেন। একটা হচ্ছে ফুল ব্লাড কাউন্ট করতে দিবেন, একটা হচ্ছে কুমস টেস্ট দিবেন, একটা হচ্ছে ব্লাড গ্রুপিং করতে দিবেন। এই তিনটা খুবই ম্যান্ডেটরি, বাচ্চাকে আপনার করতেই হবে। কুম টেস্ট করে আমরা হচ্ছে ডাইরেক্ট অ্যান্টিগ্লোবুলিন হয়েছে কিনা সেটা আমরা দেখি। উইল ডেমনস্ট্রেট অ্যান্টিবডি অন দ্য আরবিসি অফ দ্য বেবি। বাচ্চার দেখবো আমরা হচ্ছে আরবিসিতে একটা অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। আর ক্লিয়ার টেস্ট করে আমরা হচ্ছে ম্যাটারনাল ব্লাড ফিটাল সেলস রেজিস্ট্যান্স হচ্ছে কিনা সেটা আমরা দেখবো। হ্যাঁ, এটা কিন্তু দাগ দিয়ে রাখেন। যত বাচ্চা জন্মাবে আরএইচ নেগেটিভ মাদার থেকে প্রত্যেকটার হচ্ছে কি সাথে সাথে কর্ড ব্লাড নিয়ে আমার ফুল ব্লাড কাউন্ট, ব্লাড গ্রুপিং আর হচ্ছে কুম টেস্ট, ডিরেক্ট কুম টেস্টটা করতে হবে, ঠিক আছে? এখন যদি এফেক্টেড ফিটাস হয়ে যায়, অলরেডি সে বাচ্চা এফেক্টেড হয়ে গেছে, তাহলে কি থাকতে পারে? একটা হচ্ছে হাইড্রোস্পিটালিস, বাচ্চা এরকম ফুলে যাবে, হ্যাঁ, ইডিমাটাস হয়ে যাবে বাচ্চা। হাইড্রোস্পিটালিস হয়ে যাবে মানে বাচ্চার মধ্যে পানি চলে আসবে, লিভারটা হচ্ছে ডিভয়েড হয়ে যাবে, প্রোডাকশন অফ অ্যালবুমিন ফলস, জন্ডিস, অ্যানিমিয়া, হেপাটোস্প্লেনোমেগালি হবে, হার্ট ফেলিওর, কার্ডিয়াক অ্যারেস্ট। ট্রিটমেন্ট দিব আমরা কি? ট্রিটমেন্ট হচ্ছে বাচ্চাকে আমরা ট্রান্সফিউশন দিতে পারি, ব্লাড ট্রান্সফিউশন, আর একটা হচ্ছে বাচ্চাকে আল্ট্রাভায়োলেট ফটোথেরাপি দিব। এখন আরএইচ নেগেটিভ ওমেন যারা তাদেরকে আমার এই অ্যান্টিডি দিতে হবে কবে কবে? দেখেন প্রোফাইলেটিক ডোজ 28 সপ্তাহে এবং 34 সপ্তাহে। 28 সপ্তাহে 34 সপ্তাহে। আর নাইস বলছে যে আরএইচ নেগেটিভ মাদারকে আমরা 28 সপ্তাহে দিব এবং সেকেন্ড ডোজ হচ্ছে 34। নাইস বলছে যে আপনার দুটো ডোজে দিতে হবে। নাইস বলছে যে দুটো ডোজে আপনি দিবেন, একটা হচ্ছে 28 সপ্তাহে দিবেন, একটা 34 সপ্তাহে দিবেন। কিন্তু আবার আরসিওজে যেটা মানে গ্রিন টপ গাইডলাইন এটা সে আবার বলছে যে আপনি সিঙ্গেল ডোজ দিলে আপনি যে কোনো 34 বা 28 সপ্তাহে দিবেন এক সময়। ডাবল ডোজ দিলে আপনার 28 এবং 34 সপ্তাহে দিতে হবে। এটা আপনার উপর ডিপেন্ড করে প্রোফাইলেটিক ডোজটা, ঠিক আছে? আচ্ছা, 28 সপ্তাহে প্রোফাইলেটিক ডোজ। প্রোফাইলেটিক ডোজ হচ্ছে কি আপনার আরএইচ নেগেটিভ মাদার আসছে, তার হচ্ছে কি এর আগে কখনো বাচ্চা ছিল না বা সে নন সেনসিটাইজ মা, ঠিক আছে? সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার প্রোফাইলেটিক ডোজ আপনি দিবেন। আমরা এতদিন কি জানতাম? আমরা এতদিন জানতাম হচ্ছে বাচ্চা ডেলিভারির পরে উইদিন 72 আওয়ার্স আমরা হচ্ছে 500 করে দিয়ে দেব অ্যান্টিডি, তাই তো? কিন্তু আরসিওজে গাইডলাইন হচ্ছে অ্যাকর্ডিং টু আরসিওজে গাইডলাইন আপনি হচ্ছে প্রোফাইলেটিক ডোজ অবশ্যই আপনি দিবেন নন সেনসিটাইজ মাদারকে, এবং সেটা আপনি যদি ডাবল ডোজ দেন, দুইটা ডোজ হিসেবে যদি দেন আপনি 28 সপ্তাহে একটা ডোজ দিবেন, 34 সপ্তাহে একটা ডোজ দিবেন। আর যদি এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি যদি সিঙ্গেল ডোজ দিতে চান যে না আমি পেশেন্টকে আমি দুইবার ফুটাফুটি করব না, আমি একবার ইনজেকশন দেব, সেক্ষেত্রে আইদার আপনি 28 সপ্তাহে দিবেন অথবা আপনি 34 সপ্তাহে দিবেন। বুঝা গেছে? সাথে 72 ঘন্টা পরে যে আমরা আপনার থেরাপিউটিক ডোজ যেটা দেই 72 ঘন্টা পরে সেটাও কিন্তু দিতে হবে। এই দুটো দেওয়া মানে কিন্তু এই না যে আপনি থেরাপিউটিক ডোজটা মিস করবেন। এই দুটো দেওয়ার পরেও কিন্তু আপনার জন্মের বাচ্চা জন্মের 72 ঘন্টা পরে আমরা অ্যান্টিডি দিতে হবে, ঠিক আছে? ওকে, এরপরে চলে আসি হচ্ছে মেনোপোজে। মানে ইয়ে নাই, মানে একটা থেকে একটা লাভ দিয়ে চলে গেছে, তাই না? মেনোপোজ, মেনোপোজ কি? cessation of the menstruation, মানে কি? onset of menstruation, ঠিক আছে? তাহলে মেনোপজ হচ্ছে কি আপনার ইউকে তে গড় এজ কত? 51 ইয়ার্স। এটা পরীক্ষার কোশ্চেন, একটু লিখে রাখেন, এটা পরীক্ষাতে আসছে। এটা আমার পরীক্ষার সময় আসছে এবং আমি লাস্ট 10 বছর অনেকবার দেখছি এই কোশ্চেন যে 51 ইয়ার্স হচ্ছে কি আপনার ইউকে তে মেনোপজের ডেট হচ্ছে 51 ইয়ার্স ওল্ড। ক্লাইমেটিক আপনার পিরিয়ডের জন্য এটা অনেকের অনেক দেশে হচ্ছে কি যে ক্লাইমেটিক চেঞ্জের জন্য অনেক দেশে হচ্ছে আগে হয়ে যায়, ওই ফাংশনে স্টার্ট করে। সাদা জাপু আপনার লাইক মানে মাইকে মিউট করে রাখেন আপু। মেনোপজের ম্যানেজমেন্ট আমরা কি দিব? অবশ্যই এইচআরটি দিব। কেন দিব এটা? এইচআরটি দিব হচ্ছে কি আমাদের যে আপনার মানে মেনোপজের যে সিম্পটমগুলো হয়, পোস্ট মেনোপজের সিম্পটমগুলো প্রিভেন্ট করার জন্য আমাদের, ঠিক আছে? এখানে আমরা তাদেরকে দিব স্পেসিফিক ট্রিটমেন্ট টু অ্যাডভান্স হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি আমরা দেই। থেকে অপশন রাখতে হবে। ট্রিটমেন্ট দিব আমরা হচ্ছে মেনোপজাল সিম্পটমসের জন্য, এবং যদি বলে দেয় যে আপনারা হচ্ছে এইচআরটি টার মেইন উদ্দেশ্য কি, সেটা কিন্তু হচ্ছে
টু রিডিউস পোস্টমেনোপজাল সিম্পটম অর টু রিডিউস ওই যে রিডিউস পোস্টমেনোপজাল সিম্পটম, ঠিক আছে? এখন এটা কি দিয়ে আমরা কি ম্যানেজমেন্ট করব সেটা হচ্ছে হট ফ্ল্যাশের জন্য, নাইট সোয়েটসের জন্য, নাইট সোয়েটসের জন্য হট ফ্ল্যাশের জন্য আমরা দিব হচ্ছে লাইফস্টাইল ম্যানেজমেন্ট। লাইফস্টাইল ম্যানেজমেন্ট কি? পেশেন্ট যদি ওভারওয়েট থাকে, পেশেন্টকে ওয়েট কমাতে বলবো, এক্সারসাইজ করতে বলবো, অ্যাভয়েডিং ক্যাফেইন, স্পাইসি ফুড, লাইট এন্ড টনিক করতে বলবো, ঠিক আছে? হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি এটা হচ্ছে মোস্ট এফেক্টিভ হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। আমরা কি দিই? হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিটা আমি ইস্ট্রোজেন প্রজেস্টেরন দুইটাই দিই, ঠিক আছে? এখন যাদের মধ্যে সিক্রেটস নাই তাদেরকে কিন্তু আমরা আবার শুধু ইস্ট্রোজেন দিব, প্রজেস্টেরন দিব না, ওকে? এখন আসলে আমরা আগে দিতে পারি চিবোলন দিতে পারি। চিবোলনটা হচ্ছে কি within 12 months of last menstrual period as may cause of irregular bleeding। চিবোলন দিলে কিন্তু আবার মাথায় রাখতে হবে চিবোলন দিলে আবার irregular bleeding হবে। ক্লোনিডিন দিতে পারি, বাট ক্লোনিডিন দিলে আবার ড্রাই মাউথ, ডিজিনাস নাউসিয়া এগুলো হয়। সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর এটা আমরা দিতে পারি। ভ্যাজিনাল অ্যাট্রফি যদি থাকে তাহলে আমরা হচ্ছে ইস্ট্রোজেন দিব, টপিক্যাল ইস্ট্রোজেন দিব, ঠিক আছে? ভ্যাজিনাল অ্যাট্রফি থাকলে টপিক্যাল ইস্ট্রোজেন দিব, এই চারটির সাথে আমরা টপিক্যালি ইস্ট্রোজেন দিব, ওকে? ডায়াগনোসিস আমরা কখন করব? যদি হচ্ছে কি 50 বছরের উপরে পেশেন্টের বয়স এবং তার লাস্ট পিরিয়ড 1 বছর আগে হইছে, সে হচ্ছে মেনোপজাল। অথবা 50 বছরের নিচে মহিলার বয়স, তার গত 2 বছর ধরে পিরিয়ড স্টপ আছে, শি ইজ মেনোপজাল, ঠিক আছে? বুঝা গেছে? আমরা কি করে বলে 1 বছর যদি কোনো থাকে সে মেনোপজাল। আপু আপনার মাইকটা একটু মিউট করবেন, মাইকটা মিউট করবেন। 50 বছরের উপরে হলে 1 বছর যদি বন্ধ থাকে মেনোপজ, 50 বছর নিচে হলে 2 বছর যদি বন্ধ থাকে দ্যাট ইজ মেনোপজ, ঠিক আছে? এটা হচ্ছে পরীক্ষার কোশ্চেন, কিন্তু তিনটা কোশ্চেন এখান থেকে আসে অন এন্ড অফ এবং রাইটে আসে। একটা হচ্ছে হোয়াট ইজ দা আপনার কি বলে আপনার হচ্ছে কি হোয়াট ইজ দা এন্ডোমেট্রিয়াসিস। অনেক দেশে হচ্ছে কি যে ক্লাইমেটিক চেঞ্জের জন্য অনেক দেশে হচ্ছে আগে হয়ে যায়, ওভার ফাংশন স্টার্ট করে। সাদা আপু আপনার লাইট একটু মাইক একটু মিউট করে রাখেন আপু। মেনোপজের ম্যানেজমেন্ট আমরা কি দিব? অবশ্যই এইচআরটি দিব। কেন দিব এটা? এইচআরটি দিব হচ্ছে কি আমাদের যে আপনার মানে মেনোপজাল যে সিম্পটমগুলো হয়, পোস্ট মেনোপজাল সিম্পটমগুলো প্রিভেন্ট করার জন্য আমাদের, ঠিক আছে? এখানে আমরা তাদেরকে দিব স্পেসিফিক ট্রিটমেন্ট, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি আমরা দিই। ট্রিটমেন্ট দিব আমরা হচ্ছে মেনোপজাল সিম্পটমসের জন্য, এবং যদি বলে দেয় যে আপনারা হচ্ছে এইচআরটিটার মেইন উদ্দেশ্য কি, সেটা কিন্তু হচ্ছে টু রিডিউস পোস্টমেনোপজাল সিম্পটম অর টু রিডিউস ওই যে রিডিউস পোস্টমেনোপজাল সিম্পটম, ঠিক আছে? এখন এটা কি দিয়ে আমরা কি ম্যানেজমেন্ট করব? সেটা হচ্ছে হট ফ্ল্যাশের জন্য, নাইট সোয়েটসের জন্য, নাইট সোয়েটসের জন্য, হট ফ্ল্যাশের জন্য আমরা দিব হচ্ছে লাইফস্টাইল ম্যানেজমেন্ট। লাইফস্টাইল ম্যানেজমেন্ট কি? পেশেন্ট যদি ওভারওয়েট থাকে, পেশেন্টকে ওয়েট কমাতে বলবো, এক্সারসাইজ করতে বলবো, অ্যাভয়েডিং ক্যাফেইন, স্পাইসি ফুড, লাইট এন্ড টনিক করতে বলবো, ঠিক আছে? হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি এটা হচ্ছে মোস্ট এফেক্টিভ হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। আমরা কি দিই? হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিটা আমি ইস্ট্রোজেন প্রজেস্টেরন দুইটাই দিই, ঠিক আছে? এখন যাদের মধ্যে সিক্রেটস নাই তাদেরকে কিন্তু আমরা আবার শুধু ইস্ট্রোজেন দিব, প্রজেস্টেরন দিব না, ওকে? এখন আসলে আমরা আগে দিতে পারি চিবোলন দিতে পারি। চিবোলনটা হচ্ছে কি within 12 months of last menstrual period as may cause of irregular bleeding। চিবোলন দিলে কিন্তু আবার মাথায় রাখতে হবে চিবোলন দিলে আবার irregular bleeding হবে। ক্লোনিডিন দিতে পারি, বাট ক্লোনিডিন দিলে আবার ড্রাই মাউথ, ডিজিনাস নাউসিয়া এগুলো হয়। সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর এটা আমরা দিতে পারি। ভ্যাজিনাল অ্যাট্রফি যদি থাকে তাহলে আমরা হচ্ছে ইস্ট্রোজেন দিব, টপিক্যাল ইস্ট্রোজেন দিব, ঠিক আছে? ভ্যাজিনাল অ্যাট্রফি থাকলে টপিক্যাল ইস্ট্রোজেন দিব, এই চারটির সাথে আমরা টপিক্যালি ইস্ট্রোজেন দিব, ওকে? ডায়াগনোসিস আমরা কখন করব? যদি হচ্ছে কি 50 বছরের উপরে পেশেন্টের বয়স এবং তার লাস্ট পিরিয়ড 1 বছর আগে হইছে, সে হচ্ছে মেনোপজাল। অথবা 50 বছরের নিচে মহিলার বয়স, তার গত 2 বছর ধরে পিরিয়ড স্টপ আছে, শি ইজ মেনোপজাল, ঠিক আছে? বুঝা গেছে? আমরা কি করে বলে 1 বছর যদি কোনো থাকে সে মেনোপজাল। আপু আপনার মাইকটা একটু মিউট করবেন, মাইকটা মিউট করবেন। 50 বছরের উপরে হলে 1 বছর যদি বন্ধ থাকে মেনোপজ, 50 বছর নিচে হলে 2 বছর যদি বন্ধ থাকে দ্যাট ইজ মেনোপজ, ঠিক আছে? এটা হচ্ছে পরীক্ষার কোশ্চেন, কিন্তু তিনটা কোশ্চেন এখান থেকে আসে অন এন্ড অফ এবং রাইটে আসে। একটা হচ্ছে হোয়াট ইজ দা আপনার কি বলে আপনার হচ্ছে কি হোয়াট ইজ দা পিরিয়ড এজ অফ হচ্ছে মেনোপজ ইন ইউকে, ঠিক আছে? মিন এজ অফ ইউকে
মেনোপজের মিন এজ অফ ইউকে হচ্ছে 51 ইয়ার্স। আরেকটা হচ্ছে কি যদি 50 ইয়ার্স এর বেশি থাকে তাহলে হচ্ছে কত মাস বন্ধ থাকলে আমরা মেনোপজ বলবো। একটা হচ্ছে দিয়ে দেয় 12 মান্থ, 24 মান্থ, 36 মান্থ, হ্যাঁ 6 মান্থ এরকম করে দেয়। তাহলে 50 বছরের নিচে হলে 1 ইয়ার, 50 বছরের নিচে হলে 2 ইয়ার বন্ধ, 50 বছরের উপর হলে 1 বছর বন্ধ থাকলে আমরা বলবো মেনোপজ। আরেকটা হচ্ছে কি যে আপনার কি দিতে পারি আমরা, হ্যাঁ যে ট্রপিক্যাল ভ্যাজাইনাল অ্যাট্রফি নিয়ে আসলে আমরা কি দিতে পারি, এটাও ঘুরে ঘুরে আসে কোশ্চেন, এটা হচ্ছে ট্রপিক্যাল স্টেরয়েড দিব, এটাই ঘুরে ঘুরে আসে, হ্যাঁ এই তিনটা কোশ্চেন বারবার আসে। ওকে, এরপর হচ্ছে জেনিটাল ওয়ার্ড। জেনিটাল ওয়ার্ড কি দিয়ে হয় এটা আমরা পড়ছি, কি দিয়ে হয় বলেন তো? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ভেরি গুড, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। তাহলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের হচ্ছে লো যেগুলো থাকে, লো ক্যাটাগরি যেটা কি, লো ক্যাটাগরি হচ্ছে 6 11 এরা হচ্ছে লো ইনসিডেন্স করে। তাহলে যে লোটা দিয়ে হবে হচ্ছে জেনিটাল ওয়ার্ডস হবে, আর হাই যেটা সেটা হচ্ছে কি আপনার 18 33 16 18 33 34 35 36 এগুলো যত উপর দিকে যাবে এগুলো হচ্ছে কি করবে আপনার সার্ভাইকাল ক্যান্সার করবে। এখন এটা জেনিটাল ওয়ার্ডস এর ফিচার কি থাকবে, এটা কিন্তু পরীক্ষার কোশ্চেন, এটা আসছিল, এটা কয়েকবারই আসছিল যে ফিচারটা দিয়ে দেয় এইভাবে। আচ্ছা, ফিচারের মধ্যে কি কি দেয়, একটা হচ্ছে কি এখানে কি কি পাবো আমরা, এটা ছোট ছোট 5 মিলিমিটার 2 to 5 মিলিমিটার স্মল ফ্লেশি প্রোটিউবারেন্স থাকবে। এটা ধরলে হচ্ছে ইচিং হতে পারে, ব্লিডিং হতে পারে। ম্যানেজমেন্ট আমরা কি দিব, এটা একটু রাখেন, এটা টপিক্যাল প্রোটোফাইলিন, এটা খুবই আসে পরীক্ষাতে যে টপিক্যাল প্রোটোফাইলাম আর ক্রায়োথেরাপি আমরা ট্রিটমেন্ট করতে পারি অ্যাজ আ ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। যদি বলে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কি, এটা হচ্ছে ক্রায়োথেরাপি অর টপিক্যাল প্রোটোফাইলিয়াম, হ্যাঁ যেকোনো একটা থাকবে পরীক্ষাতে, দুটো একসাথে থাকবে না, এটাই হচ্ছে কি আপনার ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। ইমিকুইমাব দিতে পারি, যদি হচ্ছে কি সেকেন্ড লাইন ট্রিটমেন্ট হিসেবে আমরা যদি ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কাজ না করে সেকেন্ড লাইন হিসেবে আমরা ইমিকুইমাব দিতে পারি। আরেকটা হচ্ছে জেনিটাল ওয়ার্ডস আমরা যদি প্রিভেন্ট করতে পারি, যদি রিকারেন্স হয় সেই ক্ষেত্রে আমাদের 1 থেকে 2 বছর পরে রিকারেন্স হতে পারে এবং এটা অ্যানোজেনিটাল ইনফেকশনও হতে পারে। তাহলে হচ্ছে কি ফার্স্ট আমরা দিব হচ্ছে টপিক্যাল প্রোটোফাইলিন আর হচ্ছে ক্রায়োথেরাপি, এবং এটা ঠিক কখন দিব, মাল্টিপল নন ক্যাটিনাস ওয়ার্ড আর জেনারেলি বেস্ট ট্রিটেড উইথ টপিক্যাল এজেন্ট যেগুলো নন থেরাপিনাইজ, ঠিক আছে। আর সলিটারি যেগুলো মানে একদম সলিড টাইপের থাকবে, সলিটারি থাকবে, ক্যারাটিনাইজ থাকবে, এগুলো হচ্ছে আমরা ক্রায়ো করে দিব। এখন যদি পরীক্ষাতে কোশ্চেন আসে, আ পেশেন্ট কাম টু ইউ উইথ vaginal word, ঠিক আছে, and you, after examination you see there is a solitary keratinized multiple warts present into the vagina. So what will be your treatment, first line treatment? Cryotherapy, very good. And যদি multiple non keratinized 2 to 5 millimeter small fleshy protuberance are seen within আপনি একটু মাইন্ডটা ইউজ করবেন। আচ্ছা, এসএস একাডেমি থেকে কে আছেন? বিধানটা আছে না? বিধানটা একটু মাইন্ডটা মিট করে দেন তো। আমি এখান থেকে করতে পারি না, ওই যে ওরা যারা হচ্ছে সেটা ইয়ে করে ওরা করতে পারে। ওই নামের উপরে ডান পাশে উপরে থেকে 3টা ডট আছে, ওখান থেকে পারবে যদি আপনি অ্যাডমিট হন তাইলে। আমার এখানে করা আছে, আমি মনে হয় মাইন্ডটা ঠিক করে করা যায় কিনা, না করা যাচ্ছে না। আচ্ছা, জেনিটাল ওয়ার্ড শেষ, হ্যাঁ এখান থেকে এই যে কোশ্চেন আসে, এই যে দেখেন মানে একটা যেই অবস্থা আছে না, ডাক্তার দুবারে মেডিকেশন দেওয়ার উপরে যে বিধানটাকে বলতে এই মাইকটা আপনি পড়াবেন, উপরে গিয়ে দেখে মাইক মিট করতে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন এখানে একটা কোশ্চেন চলে আসছে, 31 years old female present with, না এখানে থেকে পড়া যাবে না, 31 years old female present with urinary medicine period due to 4, ঠিক আছে, 4 fleshy protuberance lesion on her vulva which are slightly pigmented. She has recently started relationship with new partner. একটা fleshy আপনার হচ্ছে কি protuberance আছে, তো সেই ক্ষেত্রে আমি কি ট্রিটমেন্ট করব? ফার্স্ট লাইন প্রোটোফাইলিন, ভেরি গুড।
আচ্ছা গ্রাফ সার্ভাইভাল থেকে সেরকম কিছুই আসে না, এখান থেকে খালি ইনভ্যালিড মুভমেন্ট। হ্যাঁ, আর কিছু লাগবে না। 1 ইয়ারে হচ্ছে 90%, 10 ইয়ার্সে হচ্ছে 60%, আর 1 ইয়ারে হচ্ছে 95%, 10 ইয়ার্সে হচ্ছে 70% ফর লিভিং ডু নট কাউন্ট। এটা আমরা একটু কই নেই। আমরা গ্রাফ সার্ভাইভাল কিভাবে করব? আউট অফ দ্য অ্যাবভ অপশন দ্যার আর কারেক্ট ডায়াগনোসিস। অ্যাকিউট রিজেকশন আমরা এর আগে হচ্ছে কি যখন ইমিউনোলজি পড়ছি, আমাদের ইমিউনোলজি হয়েছে না, আপনাদের হয়েছে না, আপনাদের প্যাথোলজি ইমিউনোলজি হয়েছে না? ওটার মধ্যে ছিল না যে গ্রাফ রিজেকশন ছিল না, তিনটা ভাবে হয়, একটা হচ্ছে অ্যাকিউট রিজেকশন, ক্রনিক রিজেকশন। আচ্ছা তাহলে হবে মাইক্রোবায়োলজির পর, আচ্ছা ইমিউনোলজির সামনে ক্লাস আছে, এটা শেষে পড়ে। একটা হচ্ছে কি আপনার অ্যাকিউট, ক্রনিক, একটা হচ্ছে হাইপার অ্যাকিউট। হাইপার অ্যাকিউট মানে সাথে সাথে রিজেকশন করবে, অ্যাকিউট মানে হচ্ছে মান্থ পর্যন্ত রিজেকশন করবে, আর ক্রনিক হচ্ছে কি লং টাইম আফটার গ্রাফট। লং টাইম আফটার, এটা হচ্ছে কি আপনার ক্যামেরা উঠে গেছে, ঠিক আছে? লং টাইম আফটার গ্রাফ রিজেকশন যদি করে সেটা হচ্ছে কি ক্রনিক, ঠিক আছে? তো নরমালি কি হয়, ইনিশিয়াল ম্যানেজমেন্ট আমরা কি দেই? এখানে হচ্ছে আমরা স্টেরয়েড দেই, যেমন হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট করলে আমরা ইনিশিয়ালি হচ্ছে কি বায়োপসি করব, বায়োপসি করার পর হচ্ছে কি ইনিশিয়াল ম্যানেজমেন্ট হচ্ছে স্টেরয়েড ডোজ দিব। ক্রনিক রিজেকশনের ক্ষেত্রে হচ্ছে কি আমরা ইটারেটিভ করেনাল ফাংশন, এবং এটা 6 মাস পর থেকে হচ্ছে কি এটা করা শুরু করে, ঠিক আছে? তো এইখানে যেটা করতে হয় সেটা হচ্ছে কিসের জন্য করে, সেটাই হচ্ছে কি কোশ্চেন। এখানে হচ্ছে বেসিক পয়েন্ট আছে এইচএলএ সিস্টেম। এইচএলএ সিস্টেমটা হচ্ছে কি আপনার হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন। হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেনের মধ্যে ক্লাস 1 টা হচ্ছে এবিসি এবং ক্লাস 2 হচ্ছে ডিপি-টি2ডিআই। এটা কিন্তু পরীক্ষার কোশ্চেন। এই যে which one is class 1 এইচএলএ সিস্টেম এবং which one is class 2 এইচএলএ সিস্টেম। ক্লাস 1 হচ্ছে এবিসি, পরীক্ষাতে আসে কিন্তু এটা একদম ভাবে আসে, এবিসি সিডিই বিসিডি এরকম করে আসে, ঠিক আছে? তাহলে ক্লাস 1 এর হচ্ছে এবিসি, আর ক্লাস 2 আসে হচ্ছে ডিপি-ডিকিউডিআর, এইচপিএইচকিউএইচআর, তারপর আসে হচ্ছে সিপি-সিকিউডিআর, এরকম করে আসে। বুঝা গেছে? তো এটা হচ্ছে কি পরীক্ষার কোশ্চেনটা আসে। আর গ্রাফ সার্ভাইভাল যদি হচ্ছে ক্যাডাভারিক ট্রান্সপ্লান্ট হয়, অর্থাৎ মৃত মানুষ থেকে যদি সাপোজ কর্নিয়া ট্রান্সপ্লান্ট করছে, তাই না? মৃত মানুষ থেকে যদি হয় তাহলে হচ্ছে কি আপনার 1 ইয়ারে হচ্ছে কি গ্রাফ সার্ভাইভাল 90%, 10 ইয়ার্স পরে হচ্ছে 60%। আর লিভিং ডোনারের ক্ষেত্রে 1 ইয়ার হচ্ছে 95%, 10 ইয়ার্সে হচ্ছে 70%। এই দুটো থেকেই আসে। এইচএলএটা হচ্ছে তার মধ্যে ইম্পর্টেন্ট। এইচএলএ এই যে ক্লাস 1 এইচএলএ কোনগুলো, এটা থেকেই আসে কোশ্চেন। ক্লাস এইচ1 কোনটা আর ক্লাস 2 কোনটা, এটা থেকে আসে। এখানে দরকার নাই পড়া, এটা আসে না। এপিলেপসিতে আমরা চলে আসি। এপিলেপসি আমরা গত ক্লাসে পড়ছিলাম যে এপিলেপটিক অ্যান্টি এপিলেপটিক ড্রাগস কোনগুলো। এপিলেপসি মানে কি? এপিলেপসি মানে হচ্ছে সিজার হওয়া, তাই না? আনকন্ট্রোলড এপিলেপসি যদি হয় সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে প্রেগন্যান্সিতে জেনারেল আউটওয়েট রিস্ক। তো আমরা হচ্ছে গিয়ে আমরা অ্যান্টি এপিলেপটিক ড্রাগস গুলো দিই পেশেন্টকে। এখন একটা পেশেন্ট আসছে সে সোডিয়াম ভ্যালপোরেট খায় এবং সে সোডিয়াম ভ্যালপোরেট থাকা অবস্থাতেই সে হচ্ছে কনসিভ করছে, তখন কিন্তু সোডিয়াম ভ্যালপোরেট কিন্তু ওটস অ্যান্টি এপিলেপটিক ড্রাগস। এটা কি করবে? আপনার নিউরাল টিউব ডিফেক্ট করবে, এটা অনেক বেশি। আপনার অ্যারাউন্ড 3 to 4% হচ্ছে কি সে 9%, সরি অ্যারাউন্ড 3 to 4 বলছে, অ্যারাউন্ড 9% হচ্ছে কি সে এনটিটি করে, নিউরাল টিউব ডিফেক্ট করে, ঠিক আছে? যদি কোনো পেশেন্টের এপিলেপসি থাকে এবং সে প্রেগন্যান্সি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? লাইফ মানে থ্রুআউট প্রেগন্যান্সি হচ্ছে কি আমাদের ফলিক অ্যাসিড দিতে হবে। এবং এখানে কি হয়, ফলিক অ্যাসিড আমরা দেই কিসের জন্য? বিফোর হচ্ছে কি টু রিস্ক অফ মিনিমাইজ দ্য রিস্ক অফ নিউরাল টিউব ডিফেক্ট। অ্যারাউন্ড 1 to 2% নিউবর্ন নন এপিলেপটিক মাদার্স হ্যাভ কনজেনিটাল ডিফেক্ট, এবং এটা রাইজ করেছে 3 থেকে 4% পর্যন্ত। আদার পয়েন্ট মধ্যে কি হতে পারে? একটা হচ্ছে আমাদের কি রাখতে হবে এপিলেপসি, এখানে আদৌ মানে কোনটা কোন ওষুধের মেকানিজম সেটা নাই। এখানে হচ্ছে আমাদের এপিলেপটিক পেশেন্টের ক্ষেত্রে, প্রেগন্যান্সি উইথ এপিলেপসির ক্ষেত্রে আমাদের এইম কি থাকবে, মানে আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি এপিলেপটিক অ্যাটাকটা। হ্যাঁ, একটা হচ্ছে আমরা মনোথেরাপি দিয়ে করব, মানে মাল্টিপল ড্রাগস আমরা যেমন না, মাল্টিপল ড্রাগস মানে হচ্ছে 10% হয়ে যাবে কিন্তু এনটিডি হওয়ার চান্সেস, ঠিক আছে? এনটিডি, কার্ডিয়াক অ্যানোমালিস, তারপর হচ্ছে কি আপনার কার্ডিওরেসপিরেটরি অ্যানোমালিস, তারপর হচ্ছে কি ক্লেফটিভ ক্লেফট প্যালেট বা মিড ইয়াগুলো আপনার মিডটা মানে মিড পয়েন্ট অ্যানোমালিসগুলো হচ্ছে বেশি হয়। তো আমাদের এই জন্য সবসময় করতে হবে কি একটা মনোথেরাপি দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। সেটা কি করতে হবে? নিউয়ার জেনারেশন ড্রাগস দিয়ে করতে হবে, ঠিক আছে? আরেকটা কি? একটা হচ্ছে এখানে কোনো ইন্ডিকেশন নাই মনিটর করার মতো। সোডিয়াম ভ্যালপোরেটটা হচ্ছে ওটস, পাশে লিখে রাখেন ওটস অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, এবং দিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ নিউরাল টিউব ডিফেক্ট। কার্বামেজাপিনটা কি? এটা হচ্ছে কি আপনার লিস্টেরাটোজেনিক দেন আদার ওল্ডার এপিলেপটিক্স, মানে মন্দের ভালো হচ্ছে কার্বামেজাপিন, বুঝলাম না? মন্দের ভালো কার্বামেজাপিন। ফেনাইড্রিনটা হচ্ছে যে মিডল্যান্ডে যে এফেক্ট করবে, ক্লেফট লিফ, ক্লেফট প্যালেট এগুলো করবে। ল্যামোট্রিপ্রিন
আর হচ্ছে লেভোটেরাসিটাম, এগুলো হচ্ছে কি লো ডোজের অ্যান্টি এপিলেপটিক, এগুলো আপনি হচ্ছে অল্টারনেট হিসেবে ইউজ করতে পারেন। যারা ভ্যালকোরেট খাচ্ছে, যারা ফেনাইডোয়েন খাচ্ছে, তাদের ক্ষেত্রে হচ্ছে কি এটা এক্সচেঞ্জ করে আপনি ল্যামোট্রিগিন আর লেভোটেরাসিটাম ইউজ করতে পারেন, বাট এটা হচ্ছে কি আপনার লো ডোজের অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, ঠিক আছে? এটা হচ্ছে কম করে। এখান থেকে একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে ফার্মা থেকে তো আসবে, কিভাবে কাজ করে আমরা পড়ছি না ফার্মাতে, যে কোনটা কি করে, ওইটা তো আমরা ফার্মাতে পড়েছি। আর এখান থেকে আসে হচ্ছে কি আমি পেশেন্টকে কতদিন পর্যন্ত ফোলিক অ্যাসিড দিব। প্রেগন্যান্সি ডায়াবেটিস আজকে পড়বো না, হেপাটাইটিসটা চলে যায়, ছোটগুলো পড়ে। প্রেগন্যান্সি ডায়াবেটিস আপু, আপু, আচ্ছা আপু আপনি তো প্রত্যেক ক্লাসে আসেন, একটু দাগ দিয়ে রাখেন, এটা হচ্ছে সেকেন্ড ক্লাসে লেকচারে দিব। প্রেগন্যান্সি ডায়াবেটিসটা বড় তো, ছোটগুলো একটু কথা শেষ করে নিই। প্রেগন্যান্সি ডায়াবেটিস একটু বড় টাইম নিয়ে পড়বো আর কি, সময় নিয়ে পড়বো। হাইপারএমএসিস গ্রাভিডিয়াম কিছুই না এখান থেকে। হাইপারএমএসিস গ্রাভিডিয়ামটা কি? এটা হচ্ছে এক্সেসিভ ভমিটিং ডিউরিং প্রেগন্যান্সি। ওকে, তাহলে হাইপারএমএসিসটা হচ্ছে এক্সেসিভ ভমিটিং ডিউরিং প্রেগন্যান্সি এবং হচ্ছে अराउंड 1% অফ প্রেগন্যান্সি এন্ড ইট ইজ থট টু বি রিলেটেড টু দ্য রেজ বিটা এসিডি লেভেল। কাদের বেশি হবে? যাদের হচ্ছে বিটা এসিডি লেভেলটা বেশি থাকে তাদের ক্ষেত্রে হচ্ছে কি আপনার হাইপারএমএসিস গ্রাভিডিয়াম হয়, এবং এটা মোস্ট কমনলি হবে হচ্ছে 8 টু 12 উইকস এর মধ্যে, এবং পারসিস্ট করে হচ্ছে 20 উইকস পর্যন্ত এটা পারসিস্ট করতে পারে। আফটার 20 উইকস এটা কিন্তু আবার কমে আসবে, ঠিক আছে? এখন কার কার সাথে অ্যাসোসিয়েটেড থাকে? এটা অ্যাসোসিয়েটেড থাকবে হচ্ছে মাল্টিপল প্রেগন্যান্সি, ট্রপোপ্লাস্টিক ডিজিজ, হাইপারথাইরয়েডিজম, নালিপ্যারাইটি, ওবেসিটি, এগুলোর সাথে হচ্ছে রিলেটেড। ম্যানেজমেন্ট আমরা কি দিব? অ্যান্টিহিস্টামিন দিব, এটা হচ্ছে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। অ্যান্টিহিস্টামিন কি দিতে পারি আমরা? প্রোমেথাজিন দিতে পারি অ্যাজ আ ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। আর কি করতে পারি আমরা? ওই যে এটা হচ্ছে কি একটা, এটা আপনাদের এখন লাগবে না, জাস্ট একটু বলার জন্য একটু বলতেছি, সেটা হচ্ছে কি কুকি একটা ক্রাইটেরিয়া আছে। কুকি ক্রাইটেরিয়া হচ্ছে ক্রাইটেরিয়া 1 to 3। তো কুকি মানে হচ্ছে কি যাদের হচ্ছে ক্রাইটেরিয়া, এটা 5 এর মধ্যে আমরা করি, যাদের হচ্ছে কি 0 to 1 or 2 তাদেরকে আমরা আউট পেশেন্ট ম্যানেজ করব। সেটা কি করব? বেশি বেশি ওয়াটার খাইতে বলবো, তাদের ফুড হ্যাবিটটা চেঞ্জ করতে বলবো, ঠিক আছে? মানে এক্সেসিভ ভমিটিং এর ক্ষেত্রে আর কি। এবং তাদেরকে হচ্ছে কি আমি ওই যে প্রোমেথাজিন তো দিতেছি, এটা যদি কাজ না হয় তখন হচ্ছে কি আমরা যে হাইড্রোলাজিন এগুলো দিব, আদার্স যেগুলো আছে ওগুলো দিব। আর যদি 2 থেকে 4 হয় সেক্ষেত্রে হচ্ছে কি আমার হাইড্রেশন করতে হবে, সাথে ভিটামিন B12 দিতে হবে। আর যদি হচ্ছে কি পুকি যদি 3 থেকে 5 এর মধ্যে হয় সেক্ষেত্রে আমার হচ্ছে হসপিটালে অ্যাডমিট করতে হবে এক্সেসিভ ভমিটিং এর ক্ষেত্রে, ঠিক আছে? এটা হচ্ছে পুকি ক্রাইটেরিয়া। ওকে, আমি এটা আপনাদের ছবি দিয়ে দেব না, যদি কারো ইচ্ছা হয় পড়ে নিন। মানে যারা হচ্ছে প্র্যাকটিস করেন, যারা অলরেডি আপু, যারা ফেলো আছেন, যারা মানে অলরেডি কনসালটেন্ট, তারা হচ্ছে দেখতে পারেন, একটু ছবিটা পাঠিয়ে দিবেন, ঠিক আছে? ভমিটিং এর ট্রিটমেন্টটা প্রোটোকলটা একটু পাঠিয়ে দিবেন। তাহলে অ্যান্টিহিস্টামিন আমরা দিতে পারি, একটা হচ্ছে আইভি হাইড্রেশন করতে পারি, ঠিক আছে? কমপ্লিকেশনস কি হতে পারে? একটা হচ্ছে বমি করতে কি হবে? ওয়ার্নিং এনকেফালোপ্যাথি হয়ে যাবে। একটা কিন্তু ম্যালানিউরিয়া হতে পারে, গলানে রক্ত আসা শুরু করবে, বমির সাথে রক্ত আসা শুরু করবে। আর কি হতে পারে? সেন্ট্রাল কন্ট্যাক্ট মায়োলাইসিস হতে পারে, অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস হতে পারে। আর একটা হচ্ছে ফিটাস, বমি যেটা সে খাইতেই পারতেছে না মা, তো কি হবে? বাচ্চা ছোট হয়ে যাবে, ঠিক আছে? ফিটাস হচ্ছে কি স্মল ফর জেস্টেশনাল এজ। আর একটা হচ্ছে পিটাম বার্থ হয়ে যেতে পারে, ঠিক আছে? আর কি হতে পারে? এটা খুবই মানে রেয়ার, যেটা 20 উইকস এর পরে ভমিটিং হবে। ওকে, এখন দেখেন একটা মজার কোশ্চেন আসে, সেটা হচ্ছে a 23-year-old who is 10 weeks pregnant present with severe vomiting. She is now having difficulty keeping down fluids and depicting of urine হচ্ছে ketone 2+. Okay, which one is following is not associated with the increased risk of this condition? ট্রপোপ্লাস্টিক ডিজিজে কিন্তু ভমিটিং অনেক বাড়ে। কেন বাড়ে? যে বিটা এসিডি অনেক বেশি বেড়ে যায়, তার কারণে। ওবেসিটি যারা তাদেরও হয়, ঠিক আছে? আর কি আছে এখানে? নালিপ্যারাইটিস তো বমি হয়, টুইন থাকা তো বেশি বেশি বমি হবে। তো স্মোকিং এর হচ্ছে কি আপনার এটার সাথে মানে লিস্ট কন্ডিশন রিলেটেড না। অনেক সময় দেখা যায় যে হ্যাঁ দেখছেন বুড়া কাছে কোশ্চেন করবে, এই আর কি। তারপর এটা দেখেন which one of the following statement regarding hyperemesis কমে এটা তো আমরা বলতে পারবো না পেশেন্টকে যাতে ঠিক আছে? পেশেন্ট বলবে যে এটা মাথা খারাপ ডাক্তার, এই আর কি। তাহলে হচ্ছে কি দেখেন এই কোশ্চেনটা দেখেন, এটা দেখলে একটা বুঝতে পারবেন যে which one of the following statement regarding hyperemesis gravidarum is correct or true? Most
রিকগনাইজ কমপ্লিকেশন। হ্যাঁ, এটা মোস্ট কমন বিটুইন দ্য 12 টু 16 উইক জেস্টেশন না তো, এটা হচ্ছে 8 টু 12 পর্যন্ত। তারপর হচ্ছে 4% ওমেনদের এফেক্ট করে না। এটা হচ্ছে কি আপনার কত পার্সেন্ট? না, এটা পার্সেন্ট ছিল না, এটা হচ্ছে কি লিখে রাখেন পাশে 1%। আচ্ছা, 1%, হ্যাঁ 1%। ভার্নিস এনকেফালোপ্যাথি তো হয়, এটা আমরা জানি। মেলারবি সিনড্রোম, ভার্নিস এনকেফালোপ্যাথি, পন্টাইন, তারপর কি বলে পন্টাইন, সেন্ট্রাল পন্টাইন মায়োনাইসিস, এগুলো হবে। অর্নাসেটিস ফার্স্ট লাইন ওমেন আফটার 12 উইকস না, এটা কি প্রোমেথাজিন। কমনলি অ্যাসোসিয়েটেড উইথ হাইপারথাইরয়েডিজম না, হাইপারথাইরয়েডিজমের সাথে কোনো রিলেশন নাই। ঠিক আছে, তার মানে এভাবে হচ্ছে এক্সক্লুড করে করে করবেন। প্রোমেথাজিন আপু, প্রোমেথাজিন ফার্স্ট লাইন। তারপর হচ্ছে কি লাস্টে থার্ড লাইনে সেকেন্ড লাইনে দিবে হচ্ছে কি ওই যে ইয়াটা প্যালোক্সিফেরন। আচ্ছা, হেপাটাইটিস বি তে যাই। হেপাটাইটিস বি তে হচ্ছে কি হেপাটাইটিস এন, মনে আছে এইচবিএস এ জি, এইচবিএস ই এ জি, মনে আছে? ফর এক্সাম্পল মাইক্রোবায়োলজিতে এনভেলাপ অ্যান্টিবডি, কোর অ্যান্টিবডি, ওকে, সারফেস অ্যান্টিজেন অ্যান্টিবডি, মনে আছে এগুলা? সারফেসে যদি পজিটিভ থাকে তাহলে কি হবে? সারফেসে অ্যান্টিজেন পজিটিভ থাকা মানে হচ্ছে কি আপনার অ্যাকিউট, আর হচ্ছে কি অ্যান্টিবডি থাকা মানে হচ্ছে কি সে ইমিউন। এইচবিএস অ্যান্টিবডি যেটা, অ্যান্টিবডি হচ্ছে কি সে ইমিউন। ই মানে কি? এনভেলাপ অ্যান্টিজেন পজিটিভ থাকা মানে হচ্ছে হাইলি ট্রান্সমিসিবল। ই এনভেলাপ পজিটিভ থাকা মানে এনভেলাপ অ্যান্টিবডি পজিটিভ থাকা মানে হচ্ছে কি লো ট্রান্সমিসিবল। কোর অ্যান্টিবডি যদি থাকে তার মানে হচ্ছে কি তার হইছিল, ইনফেকশন হইছিল। এবং যদি অ্যান্টিকোরস অ্যান্টিবডি যদি প্রেজেন্ট থাকে সেটার মানে কি? এটার মানে হচ্ছে কি সে ভ্যাকসিনেটেড অর ক্রনিক ইনফেকশন অর হচ্ছে কি ইমিউন। মনে আছে এটা? কেন? এটা কিন্তু আসবে এই বক্স থেকে দুইটা কোশ্চেন মাস্ট। বক্সটা মাইক্রোবায়োলজিতে, হ্যাঁ আপনাদের মাইক্রোবায়োলজি ক্লাস যাদের হয় না তারা মাইক্রোবায়োলজিতে পাবেন। ঠিক আছে, ওকে। তাহলে এই যে হেপাটাইটিস বি, if the patient had antibodies against HBe anti-HB rather than HBe antigen in the scenario যদি থাকে তাহলে হচ্ছে কি only vaccine would not need to be given। ঠিক আছে, তাহলে এখানে দেখেন বেসিক কি হতে হবে, আমার প্রত্যেকটা পেশেন্ট যারা আসবে, আমরা তো করি এটা ফার্স্ট ইয়াতে, তাহলে সবাইকে আমরা হচ্ছে কি স্ক্রিনিং করব, হেপাটাইটিস বি এর জন্য আমরা হচ্ছে স্ক্রিনিং করব। তারপর হচ্ছে যাদের বাচ্চারা, যাদের মায়ের হচ্ছে ক্রনিক্যালি ইনফেক্টেড হেপাটাইটিস বি আছে এবং মাদার যাদের হচ্ছে কি অ্যাকিউট হেপাটাইটিস বি আছে ডিউরিং প্রেগন্যান্সি, অর্থাৎ মার হচ্ছে প্রেগন্যান্ট অবস্থায় হেপাটাইটিস হচ্ছে অ্যাকিউট হেপাটাইটিস, অথবা মা হচ্ছে ক্রনিকলি হেপাটাইটিস বি পজিটিভ। ঠিক আছে, তার ক্ষেত্রে কি করতে হবে? ওই সব বাচ্চাকে কমপ্লিট কোর্স অফ ভ্যাকসিনেশন দিতে হবে, সাথে হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিন দিব। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষার কোশ্চেন যে পেশেন্ট কাম টু ইউ উইথ হার 6 উইক বেবি এন্ড পেশেন্টের হচ্ছে হিস্ট্রি ছিল during pregnancy she was hepatitis B positive, now she is anxious about her baby. What will be your advice towards her, or what will be the treatment protocol? সেক্ষেত্রে আমার কি হবে? আমি ভ্যাকসিনও দিব, অ্যান্টি ইমিউনোগ্লোবিনও দিব, দুইটাই বাচ্চাকে, রাইট। যদি কারেন্টলি ইভালুয়েট হয় সেক্ষেত্রে আমি হচ্ছে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি দিতে পারি, ল্যামিডিন দিতে পারি, লেটার পার্ট অফ দ্য প্রেগন্যান্সি, এটা হচ্ছে পেশেন্টকে। পেশেন্ট যদি হচ্ছে কি শেষের দিকে যদি এসে তার যদি কারেন্টলি সে যদি ইভালুয়েট হয় হেপাটাইটিস বি পজিটিভ, তখন তারা কি করবে? তাকে আমি হচ্ছে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি বেশি থেকে ল্যামিডিন দিব। ল্যামিডিনটা হচ্ছে প্রেগন্যান্সি সেফ। আর হচ্ছে কি যদি মানে এখানে হচ্ছে কি ভার্টিক্যাল ট্রান্সমিশনের ক্ষেত্রে আপনার ওই যে লিটল এভিডেন্স, সিজারিয়ান সেকশনটা লিটল এভিডেন্স। আর হেপাটাইটিস বি টা হচ্ছে কি ব্রেস্ট ফিডিং দিয়ে ট্রান্সমিট হয় না, যেটা হচ্ছে এইচআইভি দিয়ে হয়। হেপাটাইটিস বি এর ক্ষেত্রে আপনি হচ্ছে কি আবার ব্রেস্ট ফিডিং করাতে পারবেন, কিন্তু এইচআইভি ক্ষেত্রে করাতে পারবেন না। মায়ের যদি শেষের দিকে এসে যদি মায়ের যদি হেপাটাইটিস বি পজিটিভ ধরা পড়ে সেই ক্ষেত্রে হচ্ছে কি ট্রান্সমিশন হওয়ার চান্স থাকে, এবং সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা মাকে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি ল্যামিডিন দিব। এবং যাদের যেই সব মায়ের আগে ছিল অথবা কারেন্টলি সে প্রেগন্যান্ট অবস্থায় যাদের অ্যাকিউট হেপাটাইটিস আছে, ওই সব মায়ের বাচ্চাকে আবার জন্মের পরে ভ্যাকসিন প্লাস ইমিউনোগ্লোবিন দুটোই হচ্ছে একসাথে দিবে। এটা পরীক্ষার কোশ্চেন। যেতে পারছেন? দেখেন এই যে কোশ্চেন চলে আসছে। A baby born to a mother who is known to have chronic hepatitis B, the mother latest result HbA1c positive, HbA1c positive, HbA1c positive মানে কি? High body temp HbA1c তো পজিটিভ আছে, তার মানে সে কি হেপাটাইটিস বি পজিটিভ। আর HbA1c পজিটিভ মানে কি? এনভেলাপ অ্যান্টিজেন ভেরি গুড, হাইলি ট্রান্সমিসিবল, মানে মার হচ্ছে অ্যাকিউট ইনফেকশন প্লাস হচ্ছে মায়ের ভাইরাল লোড অনেক বেশি, হাইলি ট্রান্সমিসিবল। তাহলে বাচ্চা তো হচ্ছে হাই রিস্ক বাচ্চা, তাহলে বাচ্চাকে কি দিব? ভ্যাকসিন এবং ইমিউনোগ্লোবিন
দুইটাই দিব, এ হবে অ্যান্সার। গিভ দ্য নিউবর্ন হেপাটাইটিস বি ভ্যাকসিন এন্ড হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিন, মনে থাকবে এটা। এটা হচ্ছে আপনাদের জন্য ইম্পর্টেন্ট যারা হচ্ছে প্র্যাকটিসিং। আর একটা জিনিস পড়া দিব আমাকে, আচ্ছা বেশি না, ছোট ছোট 3-4টা পড়া দিলে তাহলে হচ্ছে আপনার ফার্মাকোলজিটা একটু সাথে শেষ করে দিতে পারবো। 6টা 12 বাজে তো 6:30 পড়তে আমরা একটু দেখে যেতে পারি। হ্যাঁ, ইনফার্টিলিটিটা আমরা পড়ে ফেলি। ইনফার্টিলিটিটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ছোট ছোট জিনিস আপু একটা পড়ে ফেলি একটু। ইনফার্টিলিটি কখন আমরা বলবো? ইনফার্টিলিটি কিন্তু এখন ইউজ করে না, এটা ইউজ করে হচ্ছে সাবফার্টিলিটি। একটু পাশে লিখে রাখেন, ইনফার্টিলিটি টার্মটা ইউজ করে না, সাবফার্টিলিটি ইউজ করে। হ্যাঁ, প্রাইমারি সাবফার্টিলিটি, সেকেন্ডারি সাবফার্টিলিটি, ঠিক আছে। এখন ইনফার্টিলিটিটা হচ্ছে কি 1 in 7 কাপলদেরকে আপনার এফেক্ট করে। এটা পরীক্ষার কোশ্চেন, এফেক্ট করবে 1 in 7 কাপল। 84% কাপল হু হ্যাভ রেগুলার সেক্স উইল কনসিভ 1 year, মানে প্রথম 1 বছরের মধ্যে 84% কনসিভ করে ফেলে। আর 2 বছরের মধ্যে আপনার হচ্ছে 92% করে। এখন যদি কাপল আসে যে আমি 6 মাস ধরে ট্রাই করতেছি, আপনি কি তাকে সাবফার্টাইল বলবেন? 2 বছর পর্যন্ত যদি দেখেন যে সে কোনোভাবে কনসিভ করতেছে না উইদাউট রেগুলার regular sexual intercourse without any protection, সেক্ষেত্রে আমরা বলবো পেশেন্ট ইজ সাবফার্টিলিটি, ঠিক আছে। এখন কজের মধ্যে কি থাকতে পারে? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কজ। এটা পরীক্ষাতে প্রত্যেকটা পরীক্ষাতে আসে এই কোশ্চেনটা কজের মধ্যে। মেল ফ্যাক্টর কত, আনএক্সপ্লেইন কত, ওভুলেশন কত, টিউবাল ড্যামেজ কত, ঠিক আছে। মেল ফ্যাক্টর হচ্ছে 30%, এখন বলতেছে 50%। পাশে একটু ছোট করে 50 লিখে রাখেন। যদি 50 থাকে কোশ্চেনের আনসারে 50 দিবেন, এটা নতুন ক্রমে আসছে। হ্যাঁ, আর 30 থাকে 30 দিবেন। তাহলে মেল ফ্যাক্টর হচ্ছে 30, আনএক্সপ্লেইন হচ্ছে, আর ওভারিয়ান ফেলিওর হচ্ছে কি 20। আপনি আনএক্সপ্লেইনের পাশে লিখেন 25, এটা একটু ঠিক করে দেন। আনএক্সপ্লেইন হচ্ছে 25। খাইছেন তো আর খাইছে আমারে বলো, ঠিক আছে, যা খাইছেন যেটা খাইছেন এটা তো ঠিক আছে। আনএক্সপ্লেইন হচ্ছে 25। হ্যাঁ, ওভুলেশন ফেলিওর মানে হচ্ছে 20%। ওভুলেশন ফেলিওর মানে কি আমার হচ্ছে অ্যাভুলেশন হইতেছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি 20%। আর টিউবাল ড্যামেজ আদার কজ হচ্ছে 15%। এখন আমি যদি একটা সাবফার্টাইল পেশেন্ট আসে, আমি ফার্স্টে কি করব? আমি তো অনেক ইনভেস্টিগেশন দিই, বাট ফার্স্ট বেসিক ইনভেস্টিগেশন আমার হচ্ছে দুইটা। একটা হচ্ছে সিমেন অ্যানালাইসিস, আর একটা হচ্ছে J21 সেরাম প্রজেস্টেরন। সিমেন অ্যানালাইসিস আমি মেল দেখব, ধরেন সে একদম ইনিশিয়ালি আপনার কাছে আসছে, আপনি হচ্ছে এমএস এলএইচ আমরা কি করি এলএইচ এফএসএস এমএস, তারপর হচ্ছে টিএইচএস, তারপর হচ্ছে সব দিতে দেয় না। কিন্তু আরসিওজি যেটা বলে সেটা হচ্ছে আপনি বেসিক দুটো টেস্ট করবেন। একটা হচ্ছে ফর মেল পার্টনার সিমেন অ্যানালাইসিস, এবং ফর ফিমেল পার্টনার আমরা হচ্ছে J21 সেরাম প্রজেস্টেরন দেখব, ঠিক আছে। এখন সেরাম প্রজেস্টেরন যদি হইতেছে কি 30 এর উপরে থাকে, 30 এর উপরে যদি থাকে সেটা প্রজেস্টেরন J21 এ, তাহলে সেক্ষেত্রে আমার কি বলবো যে সেই ক্ষেত্রে হচ্ছে পেশেন্টের ওভুলেশন হইতেছে। যদি 16 থেকে 30 এর মধ্যে থাকে তাহলে আমরা রিপিট করতে বলবো। যদি 16 নিচে থাকে তার মানে হচ্ছে কি তার লো সেরাম প্রজেস্টেরন লেভেল, এবং সেক্ষেত্রে আমরা হচ্ছে স্পেশালিস্টের কাছে পাঠাইতে হবে। তার ওভুলেশন হচ্ছে না, ঠিক আছে, অ্যানোভুলেশন হচ্ছে, তাহলে এটা হচ্ছে পাঠাইতে হবে। এখন আমরা তাকে কি কি কাউন্সেলিং করব? পেশেন্টকে আমরা হচ্ছে কি রেগুলার সেক্স করতে বলবো, ফলিক অ্যাসিড নিতে বলবো। বিএমআই যদি বেশি থাকে, বিএমআইটা হচ্ছে আমার 20 থেকে 25 এর মধ্যে রাখতে হবে। যদি 20 এর নিচে থাকে, অর্থাৎ 19 এর নিচে থাকে, তাহলে হচ্ছে ওয়েট বাড়াইতে বলবো। কারণ 19 এর নিচে থাকলে কি হয়? হাইপোগোনাট্রপিক, হাইপোগোনাডিজমের কজ হচ্ছে কি আপনার লো বিএমআই, ঠিক আছে, মানে এলএইচ এফএসএস প্রজেস্টেরন সবই হচ্ছে কম। মানে সেক্ষেত্রে আমরা হচ্ছে ওয়েট বাড়াইতে বলবো। যদি 19 এর কম থাকে, 25 এর বেশি থাকলে ওয়েট কমাইতে বলবো। আচ্ছা, তারপর হচ্ছে রেগুলার সেক্সুয়াল ইন্টারকোর্স করতে বলবো 2 to 3 ডেজ। আর হচ্ছে স্মোকিং ড্রিঙ্কিং এগুলো যদি থাকে তাহলে হচ্ছে এগুলো সিজ করতে বলবো। মানে স্মোকিংটা হচ্ছে কি আপনার স্পার্মের কোয়ালিটি আপনার হচ্ছে কোয়ান্টিটি এগুলো কমায় দেয়, ঠিক আছে। এই হচ্ছে কি কোশ্চেন। হ্যাঁ, এখান থেকে আর কিছু পড়ার নাই, এটাই করবেন। এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ইন্টারপ্রিটেশন পরীক্ষাতে দিয়ে দিবে কিন্তু এটা ইন্টারপ্রিটেশন, যে একটা পেশেন্ট আসছে, পেশেন্ট আপনি হচ্ছে J21 সেরাম প্রজেস্টেরন করতে দিচ্ছেন, এখন তার লেভেল আসছে হচ্ছে 30 নানোমোল পার লিটার। হাউ উইল ইউ হোয়াট উইল বি ইওর অ্যাডভাইস টু পেশেন্ট? এটা কি হবে? এনশিওর, পেশেন্টকে আমি এনশিওর করব বা রিঅ্যাসিওর করব যে আপনি হচ্ছে ওভুলেশন হচ্ছে এনশিওর, এন্ড হচ্ছে কি ট্রাই ফর কনসিভ, ঠিক আছে, অর ট্রাই ফর রেগুলার সেক্সুয়াল ইন্টারকোর্স। এটা হচ্ছে কি অ্যানসার। হ্যাঁ, 16 থেকে 30 এর মধ্যে আসলে রিপিট করব। 16 নিচে আসলে আমি হচ্ছে কি পেশেন্টকে স্পেশালিস্ট মানে কি? স্পেশালিস্ট মানে হচ্ছে ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে পাঠাই দিব। এটা খুবই ছোট কিছুই না। ইনক্রিজ এএফপি কখন, ডিক্রিজ এএফপি কখন, এটা আমি আপনাদেরকে কোথায় পড়াইছি বলেন? এমব্রিওলজিতে পড়াইছি।
এফপিটা হচ্ছে আলফা ফেটোপ্রোটিন, এটা একটা মার্কার যেটা হচ্ছে কি আমরা কি করি, যেটা আমরা হচ্ছে সেরাম মার্কারগুলো যেগুলো দেখি আমরা, ঠিক আছে, এই পেপে, তারপর হচ্ছে বিটা এসিডি, আলফা ফেটোপ্রোটিন আর হচ্ছে স্টাডাল, এই পাঁচটা জিনিস আমরা দেখি, ইনহিবিট, এই পাঁচটা জিনিস দেখি। সব যদি হচ্ছে কমে তাহলে সেটা কি ডাউন সিনড্রোম, আর সব যদি কমে একটা যদি বাড়ে সেটা কি, সব যদি কমে সেটা হচ্ছে কি প্যাটার্ন সিনড্রোম, আর গ্লেনফেল্টার সিনড্রোমে হচ্ছে কমবে সব, আর সব যদি বাড়ে একটা যদি কমে সেটা কি এফপি যদি কমে সেটা হচ্ছে ডাউন সিনড্রোম। এফপি আর হচ্ছে কি আপনার ইমিউনিটি কমে। এখন দেখেন আলফা ফেটোপ্রোটিনটা কিসে কিসে বাড়ে, কিসে কিসে কমে, এটা আমাদেরকে জানতে হবে। আলফা ফেটোপ্রোটিনটা মেইনলি হচ্ছে বাড়ে নিউরাল টিউব ডিফেক্টে, নিউরাল টিউব ডিফেক্ট হচ্ছে আলফা ফেটোপ্রোটিনটা বাড়বে, তারপর হচ্ছে অ্যাবনরমাল ওয়াল ডিফেক্টও বাড়বে, আর মাল্টিপল প্রেগন্যান্সি হলেও এটা বাড়বে, আর দুইটা বাচ্চা তিনটা বাচ্চা বাড়বে। আর ডিক্রিজ করবে কিসে, ডাউনে ট্রাইজোমিতে, ট্রাইজোমিতে আপনি সবকিছু কম আমাদের হচ্ছে প্যাথোস, তাহলে প্যাথোস কি ট্রাইজোমি 18 প্যাথোস, তাহলে হচ্ছে কি আপনার ট্রাইজোমিতে কমবে, আর ম্যাটারনাল ডায়াবেটিস মেলাটাসে হচ্ছে আলফা ফেটোপ্রোটিন কমে যাবে। কোশ্চেন কি আপনার আসতে পারে যে অল the following associated with no alpha fetoprotein level except which one? The no alpha fetoprotein level হবে Down syndrome, trisomy 18, maternal diabetes mellitus, NTD. কোনটা হবে आंसर? All are in all these conditions alpha fetoprotein is decreased except which one? Down, trisomy, maternal diabetes, neural tube defect, NTD. Alpha protein is increased in this situation except which one? NTD, omphalocele, gastroschisis, trisomy 18. Very good. আপু এখানে কি আসে আর কিছু আসে না। পিটাম বার থেকে যে এটা খালি পড়বেন যে পিটাম বারটা হচ্ছে কি কখন বলবো আমরা, যদি 37 উইকস এর আগে বাচ্চা জন্মায় যায়, হ্যাঁ সেটাকে আমরা বলবো পিটাম বার। আর 37 উইকস এর আগে যদি হয় সেটা পিটাম বার, তো 37 এর আগে আমাদের লাং ম্যাচুরেশন হবে না। লাং ম্যাচুরেশন হওয়ার আগে বাচ্চা জন্মালে সেটাই হচ্ছে পিটাম, ঠিক আছে। 5 থেকে 10% হয় এবং তার মধ্যে যেসব বাচ্চা সিঙ্গেল থাকে, সিঙ্গেল প্রেগন্যান্সিতে হয় 6%, মাল্টিপলে হয় হচ্ছে 45%, আর বাচ্চা তো দুইটা, ঠিক আছে। কজের মধ্যে কি আছে, এটা হচ্ছে কষ্ট হচ্ছে আনএক্সপ্লেইন, 30 থেকে 40% এটা আনএক্সপ্লেইন, এই দুটো থেকে আসে। আনএক্সপ্লেইন হচ্ছে 30 থেকে 40% আর মাল্টিপল প্রেগন্যান্সি হচ্ছে 20 থেকে 30%। আর কি হতে পারে, কনজেনিটাল অ্যাবনরমালিটি যদি থাকে বাচ্চার, অ্যান্টিপার্টাম হেমোরেজ, অ্যান্টিপার্টাম হেমোরেজ মানে কি, এটা হচ্ছে কি প্লাসেন্টা প্রিভিয়া ছিঁড়ে ছিঁড়ে দেখা গেল বাচ্চা সব বের হয়ে গেছে, ঠিক আছে। এই তারপর হচ্ছে প্রি এক্লাম্পসিয়া যদি হয়, কি হয় অতিরিক্ত প্রেসার হাইপারটেনশনের জন্য হচ্ছে কি বাচ্চা তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যায়। সার্ভাইকাল ইনকম্পিটেন্স, সার্ভিক্সটা হচ্ছে কি ধরে রাখতে পারতেছে না। ডায়াবেটিস মেলাটাস, পলিহাইড্রোনিউস, এগুলোর ক্ষেত্রে হচ্ছে কি আমার পিটাম বার হবে। কোশ্চেন কিভাবে আসে, কোশ্চেন আসে হচ্ছে কি যে 35 উইকস এর জেস্টেশন নিয়ে আসছে, স্পন্টেনিয়াস লেবারে চলে আসছে। এখন হচ্ছে which one is the following is least associated with পিটাম বার, বা which one is more associated with পিটাম বার, এভাবে আসবে। সো রিজন গুলো একটু জানা থাকতে হবে। কোনটা হবে এখানে, এন্ডোমেট্রিয়াসিস, কারণ অ্যান্টিপার্টাম হেমোরেজ, ইউটেরাইন অ্যাবনরমালিটিস, সার্ভাইকাল ইনকম্পিটেন্স, টুইন সবই হচ্ছে কজ না কোনটা, এন্ডোমেট্রিয়াসিস। আচ্ছা কলা আছে তো। ইটুয়ান ফাইবার থেকে খালি এই দুটো লাগবে না 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 ভালো সাইন নেই। ইটুয়ান ফাইবার থেকে হচ্ছে কি আপনার অ্যামোনিয়া, এটা হচ্ছে ডিভাইডেড ইনটু প্রাইমারি ফেলোটিপ হয়। সরি এটা কি অ্যামোনিয়া না, ফাইবারটা নেই, এই যে ফাইবার। ফাইবারের মধ্যে ফাইবারটা হচ্ছে বিনাইন স্মুথ মাসল টিউমার, ডিট্রাস, এটা আমরা জানি, এবং হচ্ছে 20% এটা দাগ দেন, এবং তার মধ্যে 50% হচ্ছে ব্ল্যাক মধ্যে হয়। কাদের বেশি ইনসিডেন্স, বেশি ইনসিডেন্স হচ্ছে আফ্রিকান ব্ল্যাক ক্যারাবিয়ান, এদের হচ্ছে বেশি। অ্যাসোসিয়েশন হচ্ছে যে মোর কমন ইন আফ্রো ক্যারাবিয়ান ওমেন। রেয়ার হবে কাদের, পিউবার্টি রেসপন্স টু ইস্ট্রোজেন যাদের থাকে তাদের হচ্ছে কি রেয়ার। ফিচার্স কি হতে পারে, এটা হচ্ছে অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে, মেনোরেজিয়া হতে পারে। আমি আপনাদেরকে আগেও বলছি, অনেকবার বলছি যে ডিসমেনোরিয়া মানে হচ্ছে এন্ডোমেট্রিয়াসিস, মেনোরেজিয়া মানে হচ্ছে ফাইব্রয়েড, এই দুটো এক্সক্লুড করতেই হবে। ডিসমেনোরিয়ার প্রধান কজ হচ্ছে কি এন্ডোমেট্রিয়াসিস, আর যদি বেশি বেশি হয় মেনোরেজিয়ার প্রধান কজ হচ্ছে ফাইব্রোসিস, তাহলে এই দুটো ফাইব্রয়েড, এই দুটো হচ্ছে কি আমাদের এক্সক্লুড করতে হবে, ঠিক আছে। আর সাথে কি থাকতে পারে, সাথে মেনোরেজিয়া, ব্লটিং, ইউরিনারি সিম্পটম থাকতে পারে, মানে ফ্রিকোয়েন্সি চার্জ, যেগুলো প্রেসার সিম্পটম। যদি এই ফাইবারটা বড় হয় তো কি করবে, ইউটেরাসের প্রেসার, ইউটেরাসের নিচে কি থাকে আমার ব্লাডারের প্রেসার কমে, যার কারণে কি হবে ফ্রিকোয়েন্সি মিক্সচারেশন এগুলো হচ্ছে বেড়ে যাবে ফর লার্জ ফাইব্রয়েড। আর সাবফার্টিলিটি হতে পারে, কারণ ও হচ্ছে কি ক্যাভিটিটাকে ডিসঅর্ডার করে রাখছে, তো বাচ্চা ও হচ্ছে ইমপ্লান্টেশন হতে পারে না, ঠিক আছে। সাবফার্টিলিটি হয়। ম্যানেজমেন্ট আমরা কি দিব, ফার্স্টে হচ্ছে কি আমরা সিওসিপি দিতে পারি। সিওসিপি কি করে আমাদের, সিওসিপিটা হচ্ছে কি আপনার হচ্ছে পিরিয়ডটা রেগুলার করে ফেলে, এটা হচ্ছে কি আপনার কমে যাবে। তারপর জিএনআরএস দিতে পারে, জিএনআরএস হচ্ছে কি আপনার কি বলন, এগুলো দিলে কি হয় যে পিরিয়ডটাকে বন্ধ করে রাখে,
যাতে হচ্ছে সাইজটা না বাড়ে, হ্যাঁ। আরেকটা কি হতে পারে আপনার সার্জারি তো সামটাইমস আমরা নিতে পারি। আর যারা হচ্ছে ফার্টিলিটি চায় কিন্তু টিউব মানে ফাইবারটা অনেক বড় বা ক্যাভিটি ডিস্টর্টেড করে রাখছে, ওদের ক্ষেত্রে আমরা ইন্ট্রানার্টারি এম্বোলাইজেশন করে দিতে পারি। ঠিক আছে, মায়োমেক্টমি করতে পারি। মায়োমেক্টমি হচ্ছে ফার্স্ট লাইন সার্জারি, সার্জিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে ফার্স্ট লাইন মায়োমেক্টমি করা। আর যারা হচ্ছে ফার্টিলিটি চায় কিন্তু মায়োমেক্টমি চায় না, তাদের ক্ষেত্রে আমরা ইন্ট্রানার্টারি এম্বোলাইজেশন করতে পারি। কমপ্লিকেশন কি হতে পারে? রেড ডিজেনারেশন হতে পারে। আর এখানে তেমন কিছু নাই করার। অ্যামোনিয়াটা করব না, অ্যামোনিয়ার মধ্যে আমি এক্সট্রা কিছু নোট আছে, ওইটা আমি আপনাদেরকে বলবো। অ্যামোনিয়া বড়, এটাও না। এইচপিভি ভ্যাকসিন এটা দুটো লাগবে, এটা পড়বেন। এইচপিভি ভ্যাকসিন হচ্ছে গার্ডাসিল, হ্যাঁ। গার্ডাসিলটা হচ্ছে চারটা এগেইনস্টে কাজ করে। চারটা কোনটা? 4, 6, 11, 16, 18 চারটা এগেইনস্টে হচ্ছে কাজ করে। আর আগে কি পাওয়া যেত? আগে পাওয়া যেত হচ্ছে আগে কি পাওয়া যেত বলেন তো? সার্ভারিক্স। সার্ভারিক্সটা হচ্ছে শুধুমাত্র 16, 18 এগেইনস্টে কাজ করে। এই কারণে হচ্ছে কি আপনার এই গার্ডাসিলটা হচ্ছে এখন মার্কেটে আসছে এবং এটা পরীক্ষাতে কোশ্চেন আসে কি যে which one is which HPV vaccine give quadruple protection? quadruple মানে কি? চারটা প্রোটেকশন দেয় হচ্ছে গার্ডাসিল। এটা একটু জানবেন, হ্যাঁ। HPV ইনফেকশনটা হচ্ছে 99% সার্ভাইকাল ক্যান্সার করবে, 85% অ্যানাল ক্যান্সার করবে আর 50% হচ্ছে ভালভাল ভ্যাজাইনাল ক্যান্সার করবে। এটা পরীক্ষার কোশ্চেন। এবং 20 থেকে 30% মাউথ এন্ড থ্রোট ক্যান্সার করবে। ওকে, এখন এই যে এখানে একটা কথা আছে, এটা যদিও হচ্ছে অনেক বড় একটা জিনিস, বাট এটা আমাদের এই মুহূর্তে লাগবে না। এটা কি বলে? এটা বলে হচ্ছে যদি কোনো পেশেন্টকে আমরা কি করব, ইউকেতে কি করে আপনার এটা হচ্ছে স্মিয়ার টেস্ট করে, সার্ভাইকাল স্মিয়ার টেস্ট করে, হ্যাঁ। সার্ভাইকাল স্মিয়ার টেস্ট করে যদি হচ্ছে কোনো যে মানে সার্ভাইকাল স্ক্রিনিং প্রোগ্রামের মধ্যে ওদের হচ্ছে কি আপনার টেস্ট করে যদি দেখে যে বর্ডার লাইন যদি থাকে, নরমাল থাকে কিছু করে না, যদি বর্ডার লাইন থাকে আর মাইল্ড ডিসক্যারিওসিস থাকে পেশেন্টের, সেক্ষেত্রে কি করে ওরা এইচপিভি স্যাম্পল নেয়। এইচপিভি স্যাম্পল যদি নেগেটিভ থাকে তাহলে পেশেন্ট হচ্ছে রুটিন রিকলে পাঠানো। রুটিন রিকল মানে কি? রুটিন রিকল মানে হচ্ছে প্রতি 3 বছর পর পর পেশেন্ট আবার এই টেস্টটা করবে, হ্যাঁ। যদি টেস্ট পজিটিভ হয়, এইচপিভি যদি পজিটিভ হয় তাহলে আমরা পেশেন্টকে সাথে সাথে কলপোস্কোপিতে পাঠিয়ে দিব। বুঝা গেছে? এটাই হচ্ছে মানে যদি আপনার হচ্ছে মাইল্ড অর মডারেট ডিসক্যারিওসিস থাকে, রুটিন রেফার করব কলপোস্কোপিতে। যদি এইচপিভি পজিটিভ থাকে রেফার করব কলপোস্কোপিতে। যদি এইচপিভি নেগেটিভ থাকে তাহলে হচ্ছে রুটিন রিকল। এখান থেকে এতটুকুই। আর এখানে হচ্ছে যে ভ্যাকসিন কতদেরকে ইউজ করা হয়, ইউকেতে হচ্ছে 12 থেকে 13 বছরের মধ্যে সবাইকে হচ্ছে ভ্যাকসিনটা অফার করা হয় এবং এটা হচ্ছে ওদের জাতীয়ভাবে যেরকম দেয় সেভাবে দেয়। ঠিক আছে, কিভাবে দেয়? এটা হচ্ছে স্কুলগুলোতে দেয়। ঠিক আছে, ভ্যাকসিন হচ্ছে নরমালি স্কুল থেকে শুরু করে 12 থেকে 13 বছর থেকে শুরু করে এটা। সেক্সুয়ালি অ্যাক্টিভ হওয়ার আগে শুরু করে। ঠিক আছে, আর ইনফরমেশন হচ্ছে কি আমার প্যারেন্টসকে গিফট করতে হবে। এটা হচ্ছে ন্যাশনাল হেলথ সিস্টেম ওয়েবসাইট, এটা পাবো আমরা। টোটাল হচ্ছে 3 ডোজ আমরা দিতে পারি, 0, 1 মান্থ আর হচ্ছে 3 মান্থ। ঠিক আছে, আর হচ্ছে কি দুটো ডোজ দেওয়া যায়। ঠিক আছে, 0 আর হচ্ছে কি 1 মান্থ থেকে দেওয়া যায়। ডোজিং শিডিউলটা হচ্ছে কি চেঞ্জিং করছে সেপ্টেম্বরে। এটা হচ্ছে দুইটা ডোজ আমি দিতে পারি, ডোজ আর এফেক্টিভ অ্যাজ 3 ডোজ। যদি হচ্ছে আমি 0 তে একটা দিই, 1 মান্থ একটা দিই, এটা হচ্ছে কি নতুন ভাবে আউটকাম করছে যে এটা থার্ড ডোজ আর দিতে হয় না। কিন্তু যদি আমি বলি যে ইনিশিয়ালি যে ডোজটা ছিল সেটা হচ্ছে 3টা ডোজ, একটা হচ্ছে 0 ডে, 1 মান্থ আর হচ্ছে 3 মান্থ পরে। ঠিক আছে, আর গার্লস হচ্ছে কি যারা সেকেন্ড ডোজ দিছে তাদের হচ্ছে 6 থেকে 24 মাসের মধ্যে মানে ফার্স্ট ডোজের মধ্যে যারা হচ্ছে সেকেন্ড ডোজ দিছে তাদেরকে সরি ফার্স্ট ডোজ আর 6 থেকে 24 মাসের মধ্যে তাদেরকে আবার সেকেন্ড ডোজ দিতে হবে। এটাই হচ্ছে কি লোকাল পলিসি। আর 12 থেকে 13 বছরের মধ্যে ইউকেতে প্রত্যেকটা মেয়েকে ধরে ধরে আমার হচ্ছে কি যে গার্ডাসিল দিতে হবে এবং এটা স্কুলের মাধ্যমে আমাকে দিতে হবে। আচ্ছা, আজকে আর না পড়ি না। আচ্ছা, তাহলে আপনি হচ্ছে গিয়ে সেকেন্ড ইয়াতে লিখে রাখেন অ্যামোনেরিয়াটা, আর হচ্ছে গিয়ে আমরা এখান থেকে পড়বো অ্যামোনেরিয়া মেনস্ট্রুয়াল সাইকেল। অ্যামোনেরিয়া মেনস্ট্রুয়াল সাইকেল এটা একটু দাগ দিয়ে রাখেন যে লেকচার 2 তে পড়বো আমরা। তিনটা ক্লাস আপু, কিন্তু আমরা ওই যে ফার্মাতে যে ইয়ের জন্য আপনার কারফিউর জন্য তো ক্লাস তো একদম টেনে শেষ করতে হয়েছে। মানে সব ফার্মা তো অনেক বড় লেকচার, তো ওখানে আমার কিছু 4-5টা পেজ বাকি ছিল। এটা ক্লাসে আজকে পড়াবো, কিন্তু এটার সাথে হচ্ছে আজকে যে রেকর্ডিং করতে চাইছিল যে এজন্য আজকে একটু পড়া আগে রাখলাম যাতে থার্ড ক্লাস একটু আগে রাখলে লাস্টের 1 ঘন্টা আমি ফার্মাটা শেষ করে দিতে পারি, এই আর কি। ঠিক আছে, একটু পরে যেতে সাপোর্ট করতে কাজ আছে।